হ্যালো স্টুডেন্টস, সাহিত্য চর্চা কেন্দ্রের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমাদের আলোচ্য বিষয় সেটি হলো মাইকেল মধুসূদন দত্ত রচিত মেঘনাদবধ কাব্য। এই মেঘনাদবধ কাব্যটি আলোচনা করবার সময় আমরা তোমাদেরকে এই কাব্যটির প্রত্যেকটি পংক্তি পাঠ করে শোনাব এবং এই প্রতিটি পংক্তি পাঠ করার সাথে সাথে প্রত্যেকটি পংক্তির মধ্যে যে ব্যাখ্যা লুকিয়ে রয়েছে, কবি আমাদেরকে তার লেখনীর মাধ্যমে, তার রচনার মাধ্যমে যেই বিষয়গুলি বোঝাতে চেয়েছেন, সেই বিষয়গুলি আমরা তোমাদের সামনে তুলে ধরব। আমরা জানি যে এই মেঘনাদবধ কাব্যটি যে রয়েছে, এই মেঘনাদবধ কাব্যটি মোট ৯টি স্বর্গে বিভক্ত। তার মধ্যে আমরা যে প্রথম স্বর্গটি নিয়ে আলোচনা করব তার নাম হলো অভিষেক স্বর্গ, এবং এই অভিষেক স্বর্গটিকেও আমরা কয়েকটি পর্বে ভাগ করেছি। আজকের এই পর্বে আমরা অভিষেক স্বর্গের কয়েকটি অংশ তোমাদের সামনে তুলে ধরব এবং পরবর্তী ভিডিওতে আমরা এর যে বাকি অংশটুকু রয়েছে সেই বাকি অংশটুকু নিয়েও তোমাদের সামনে আসব। সেই ৮টি স্বর্গের প্রত্যেকটি পংক্তি আলোচনা করে তার ব্যাখ্যা আমরা তোমাদের সামনে তুলে ধরব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। এবং ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট, যদি তোমাদের আমাদের এই প্রচেষ্টা, আমাদের এই পড়ানো, আমাদের আলোচনা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, যাতে আরও এরকম ধরনের ভিডিও আমরা তোমাদের জন্য নিয়ে আসতে পারি এবং আরও অনেক ধরনের ভিডিও আমরা নিয়ে আসব পরবর্তীকালে। আরও উপন্যাস, কাব্য, কবিতা থেকে শুরু করে ছোট গল্প, প্রবন্ধ, প্রত্যেক বিষয় সম্পর্কেই আমরা কিন্তু আমাদের এই ভিডিওতে আলোচনা করব এবং চেষ্টা করব যাতে তোমাদের বাংলা বিষয় সম্পর্কের জ্ঞান আরও বেশি পরিমাণে বৃদ্ধি পায়, তোমরা যাতে আরও আগ্রহ পাও বাংলা বিষয় সম্পর্কে জানতে এবং বাংলাকে ভালোবাসতে। তো দেরি না করে আজকে আমরা শুরু করছি মেঘনাদবধ কাব্যের আলোচনা। তবে মেঘনাদবধ কাব্যের প্রথম স্বর্গের আলোচনা করবার পূর্বে আমরা তার কিছু তথ্য সম্পর্কে আলোচনা করে নেব। যেমন, এই মহাকাব্যটি রচনা করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত 1861 সালে। কাব্যটি মোট 2টো খণ্ডে প্রকাশিত। এছাড়াও কাব্যের যে ছন্দ আমরা জানি, সেই ছন্দ হলো অমিত্রাক্ষর ছন্দ, এবং আমরা সকলেই জানি যে মাইকেল মধুসূদন দত্ত সর্বপ্রথম এই অমিত্রাক্ষর ছন্দের আবিষ্কার তিনি করেছিলেন, যাকে ইংরেজিতে আমরা কিন্তু ব্ল্যাঙ্ক ভার্সও বলে থাকি। এছাড়া মোট 9টি স্বর্গে এই কাব্যটি রচনা করা হয়েছে। এছাড়াও এই কাব্যের যে সময়সীমা, সেটা আমরা দেখতে পাই যে মাত্র 3 দিন এবং 2 রাতের ঘটনাসমূহ কিন্তু এই কাব্যের আলোচ্য বিষয় বা এই কাব্যের সময়সীমা আমরা বলতে পারি। এছাড়াও কাব্যের যে মূল প্রেরণা, সেটি কিন্তু কবি নিয়েছিলেন বাল্মীকির রামায়ণ, হোমারের ইলিয়াড, ওডিসি, এছাড়াও মিল্টনের প্যারাডাইস লস্ট এবং ভার্জিলের ইনিট থেকে। এরপর আমরা মাইকেল মধুসূদন দত্তের যে 9টি স্বর্গ, সেই 9টি স্বর্গ সম্পর্কে যদি আলোচনা করতে যাই, তার মধ্যে সর্বপ্রথম আসছে অভিষেক, যেটি আজকে আমাদের আলোচ্য বিষয়। এরপরে আসছে সন্ধ্যা, সমাগম, অশোকবন, উদ্যান, বধ, শক্তি নির্ভেদ, প্রেতপুরী এবং সংস্কার। অভিষেকে আমরা যেমন দেখতে পারবো বীরবাহুর মৃত্যুর পর মেঘনাদকে লঙ্কার সেনাপতি পদে বরণ, তেমনি সন্ধ্যা নামক স্বর্গে আমরা দেখতে পারবো দেবতাদের সভা এবং দেবী মায়ার কাছে শিবের বর প্রার্থনা। তেমনি সমাগম নামক স্বর্গে আমরা দেখব প্রমীলার বীরাঙ্গনা বেশে রাক্ষস শিবির থেকে লঙ্কাপুরে প্রবেশ, প্রমীলা অর্থাৎ মেঘনাদের স্ত্রী। অশোকবন, সেখানে আমরা দেখতে পারবো যে অশোকবনের সীতা এবং সরমার কথোপকথন। উদ্যোগ নামক স্বর্গে আমরা দেখব লক্ষণের নিকুম্বিরা যজ্ঞাগারে প্রবেশ প্রস্তুতি। এবং বধ নামক স্বর্গে আমরা দেখতে পাবো, যেটি কিনা ষষ্ঠ স্বর্গ, সেখানে আমরা দেখবো যে নিরস্ত্র মেঘনাদকে ছলাকলা এবং মায়াদেবীর সাহায্যে লক্ষণের হাতে হত্যা। এছাড়াও শক্তি নির্ভেদ নামক যে স্বর্গ, সেখানে আমরা দেখব পুত্র শোকে কাতর রাবণের যুদ্ধক্ষেত্রে প্রবেশ এবং লক্ষণকে শক্তিশালী আঘাত। অষ্টম স্বর্গ অর্থাৎ প্রেতপুরীতে আমরা দেখব রামচন্দ্রের পাতালপুরীতে গমন এবং মৃত পিতা দশরথের সাথে সাক্ষাৎ। এরপরে সর্বশেষ যেটি খণ্ড অর্থাৎ বা স্বর্গ অর্থাৎ সংস্কার স্বর্গ, সেখানে আমরা দেখব মেঘনাদ এবং প্রমীলার শেষকৃত্য এবং রাবণের মৃত্যুর সাথেই এই মহাকাব্যের কাহিনীটির পরিসমাপ্তি। এই 9টি স্বর্গের মধ্যে থেকে আমরা বর্তমানে অর্থাৎ আজকে ভিডিওতে আলোচনা করতে চলেছি মেঘনাদবধ কাব্যের অভিষেক স্বর্গটি। সম্মুখ সমরে পড়ি বীর ও চূড়ামণি বীরবাহু, চলি জবে গেলা জমপুরে অকালে, কহ হে দেবী অমৃত ভাসিনী, কোন বীরবরে পড়ি সেনাপতি পদে, পাঠাইলা রণে পুনঃ রক্ষকুলনিধি রাঘবাড়ি। অর্থাৎ সম্মুখ যুদ্ধের পরে রাবণের কনিষ্ঠ পুত্র বীর শ্রেষ্ঠ বীরবাহু অকালে মৃত্যুবরণ করে চলে গেছেন যমলোকে। এরপর রাক্ষসরাজ রাবণ অমৃতবাসিনী দেবী অর্থাৎ দেবী সরস্বতীকে বন্দনা করে তাকে বলছেন, হে অমৃতবাসিনী দেবী অর্থাৎ দেবী সরস্বতী, তুমি আমায় বলো কোন শ্রেষ্ঠ বীরকে বরণ করে সেনাপতি পদে নিযুক্ত করে
রাক্ষস রাজ রাবণ পুনরায় রাক্ষসকুলের রত্নকে যুদ্ধে পাঠালেন। এরপরে রাবণ আরও বলেন, কি কৌশলে রাক্ষস ভরসা ইন্দ্রজিৎ মেঘনাদে, অজেয় জগতে উর্মিলা বিলাসী নাসী, ইন্দ্রে নিঃশঙ্কিলা, বন্দি চরণার বিন্দ অতি মন্দমতি আমি, ডাকি আবার তোমায় শ্বেত বুঝে ভারতী, যেমতি মাত বসিলা আসিয়া বাল্মীকির রসনায়, যবে করতর স্বরে গহন কাননে, ক্রৌঞ্চ বধূসহ ক্রৌঞ্চে নিষাদ বিধিলা, তেমতি দাসেরা আসি দয়া করো সতী। অর্থাৎ এখানে রাবণ বলছেন যে কোন কৌশলে উর্মিলা স্বামী লক্ষণ জগতের অজয় এবং রাক্ষস বংশের ভরসা ইন্দ্রজিৎ তথা মেঘনাথকে হত্যা করে ইন্দ্রকে কলঙ্কমুক্ত করলেন। হে শ্বেতশুভ্র দেবী, আমি অত্যন্ত অল্প বুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষ, তাই তোমার পদ্মফুলের মতো সুন্দর চরণ বন্দনা করে আবার তোমাকে আহ্বান জানাচ্ছি। হে মাতা, গভীর বনের শিকারী যখন ধারালো তীর দিয়ে ক্রঞ্চ পাখি যুগলকে হত্যা করেছিল, তখন শোকাতুর বাল্মীকির জিহ্বায় তুমি যেভাবে এসে বসেছিলে, ঠিক তেমনইভাবে তোমার এই দাসেরে, অর্থাৎ এখানে কবি নিজের কথা বলছেন, তার নিজের প্রতি দয়া করে তার কণ্ঠে এসে বিরাজ করো, এই আহ্বানই যেন কবি জানাচ্ছেন। এরপর কবি বলছেন, কে জানে মহিমা তব এ ভবমণ্ডলে, নরাধম আছিল যে নরকুলে, চৌর্যরত হইল সে তোমার প্রসাদে, মৃত্যুঞ্জয় যথা মৃত্যুঞ্জয় উমাপতি, হে বড়দে তব বরে চোর রত্নাকর কাব্যরত্নাকর কবি, তোমার পরশে সুচন্দন বৃক্ষ শোভা বিষবৃক্ষ ধরে, হায় মা এহেন পুণ্য আছে কি এ দাসে, কিন্তু যে গো গুণহীন সন্তানের মাঝে মূঢ়মতি, জননী স্নেহ তার প্রতি সমাধিক, উড়ো তবে দয়াময়ী বিশ্বরমে, গাইব মা বীর রসে ভাসি মহাগীত, উড়িদাসে দেহ পদচ্ছায়া। অর্থাৎ এখানে কবি বলছেন, এই পৃথিবীতে কে তোমার মহিমা পুরোপুরি বুঝতে পারে। দস্যুরত্নাকর, যে একসময় মানুষের মধ্যে সবথেকে অধম ও চুরি ডাকাতিতে লিপ্ত ছিল, সে তোমার আশীর্বাদে দেবী পার্বতীর স্বামী শিবের মতো অমরত্ব লাভ করল। হে বরদাত্রী দেবী, তোমার দেওয়া বরের গুণেই দস্যুরত্নাকর এক মহাকবিতে পরিণত হয়ে রামায়ণের মতো কাব্যের সমুদ্র রচনা করলেন। তোমার ছোঁয়ায় সাধারণ বা ক্ষতিকর জিনিসও চন্দন কাঠের মতো মূল্যবান হয়ে ওঠে। কিন্তু হায় মা, আমার কি তেমন কোনো পুণ্য আছে যে তোমার আশীর্বাদ পাবো? কিন্তু একটি কথা সত্য, অনেক সন্তানের মাঝে যে সন্তান গুণহীন, সেই সন্তানের প্রতি মায়ের ভালোবাসা সবসময় একটু বেশি থাকে। তাই হে দয়াময়ী, তুমি সাড়া দাও, তোমার শক্তিতে আমি বীর রসে মেতে এই মহান কাব্যগান রচনা করব। এরপরে কবি বলছেন, তুমিও আইস দেবী, তুমি মধুকরী কল্পনা, কবির চিত্ত ফুলবন মধুলয়, রচ মধুচক্র, গৌরজন যাহে আনন্দে, করিবে পান সুধা নিরবধি। অর্থাৎ এখানে কবি বলতে চাইছেন যে এই যে বিশাল মহাকাব্যটি তিনি রচনা করতে চাইছেন বা তিনি রচনা করতে চলেছেন, এই বিশাল মহাকাব্যটি রচনা করতে তিনি ভয় পাচ্ছেন। কারণ এটি তার প্রথম রচনা করা একটি মহাকাব্য এবং স্বভাবতই তার খানিকটা তিনি আশঙ্কায় রয়েছেন যে তার রচনা করা এই কাব্যটি আদৌ ভালো হবে কিনা, বা যারা পাঠকগণ রয়েছেন তারা তার এই রচনা করা কাব্যটিকে গ্রহণ করবেন কিনা, সেই নিয়ে কবির যথেষ্ট শঙ্কা ছিল। এবং সে কারণে তিনি এখানে বলছেন যে এই বিশাল মহাকাব্য রচনা করতে আমি ভয় পাচ্ছি, তাই তোমার চরণে আশ্রয় নিচ্ছি। একই সাথে কবি আহ্বান করেছেন কল্পনা দেবীকে। আমরা এখানে দেখতে পাচ্ছি তিনি বলছেন যে তুমিও আইস দেবী, তুমি মধুকরী কল্পনা। অর্থাৎ তিনি দেবী সরস্বতীর সাথে কল্পনা দেবীকেও আহ্বান জানিয়েছেন। তিনি দেবীর বন্দনা করে বলেছেন যে কল্পনা দেবী, তুমি মৌমাছি হয়ে আমার মনের বাগানের ফুল থেকে মধু সংগ্রহ করে এমন এক কাব্যরূপ মৌচাক তৈরি করো, যা পরে বাংলার মানুষ যেন অনন্তকাল ধরে সেই কাব্যের অমৃত পান করতে পারে। অর্থাৎ এখানে কবি আমাদেরকে বলতে চাইছেন যে তিনি কল্পনা দেবীকে আহ্বান করে তিনি তাকে বলছেন যে তিনি যেন মৌমাছি হয়ে, তিনি যেন মৌমাছির রূপ ধরে কবির মনের বাগানের ফুল থেকে, অর্থাৎ কবির যে একটা কবির সত্তা রয়েছে, তার যেটা শিল্প সত্তা রয়েছে, সেখান থেকে মধু সংগ্রহ করে, অর্থাৎ তার সেই শিল্প সত্তা থেকে যথেষ্ট পরিমাণে মধু অর্থাৎ প্রতিভা সংগ্রহ করে এমন এক কাব্যরূপ মৌচাক তৈরি করতে বলছেন। অর্থাৎ এমন এক কাব্য বা কবিতার রস বা কবিতার মানে ছন্দ বা কবিতার মায়া তিনি তৈরি করতে বলছেন, যা পড়ে বাংলার মানুষ যেন অনন্তকাল ধরে, আজীবন কাল ধরে যেন সেই কাব্যের অমৃত পান করতে পারে। এবং আমরা বলতে পারি তিনি যেই জিনিসটি তার থেকে চেয়েছিলেন সেটি যেন তার সেই ডাকে যেন কল্পনা দেবী সত্যি সাড়া দিয়েছিলেন। এবং সেই কারণেই আজও বর্তমানকালে দাঁড়িয়েও মেঘনাদবধ কাব্য আমাদের কাছে কিন্তু ততটাই অপরিহার্য এবং ততটাই গুরুত্বপূর্ণ। এরপর কবি বলছেন, কনক আসনে বসে দশানন বলি, হেমকূট হৈমশিরে শৃঙ্গবর যথা তেজপুঞ্জ, শত শত পাত্রমিত্র আদি সভাসদ নতভাবে বসে চারিদিকে, ভূতলে অতুল সভা স্ফটিকে গঠিত, তাহে শোভে রত্নরাজি মানুষ ষোড়শে,
সরস কমলকুল বিকশিত যথা। অর্থাৎ এখান থেকে কবি মধুসূদন কিন্তু মেঘনাদবধ কাব্যের মূল কাহিনীটি সূত্রপাত করছেন। সেখানে তিনি কি বলছেন? সেখানে তিনি বলছেন যে কনক আসনে বসে দশানন বলি, অর্থাৎ সোনার সিংহাসনে বসে আছেন পরাক্রমশীল রাজা রাবণ। তাকে দেখে মনে হচ্ছে যেন সুবর্ণ পর্বতের চূড়ায় একটি রাজকীয় পর্বত শৃঙ্গ দীপ্তি পাচ্ছে। অর্থাৎ আমরা যেটা আগে দেখলাম যে হেমকূট হৈমসীর শৃঙ্গবর যথা তেজপুঞ্জ, অর্থাৎ হেমকূট হৈমসীর পর্বতের মতো যেন তার রাজকীয় পর্বত শৃঙ্গ দীপ্তি পাচ্ছে। রাবণের শরীর থেকে তেজ বেরোচ্ছে। তার চারিদিকে শত শত মন্ত্রী এবং সভাসদরা মাথা নত করে বসে আছেন। ভূতলে অতুল সভা স্ফটিকে গঠিত, তাহে শোভে রত্নরাজি মানস সরসে সরস কমলকুল বিকশিত যথা। অর্থাৎ এরপরে আমরা দেখতে পাচ্ছি যে মাটির বুকে তৈরি লঙ্কার এই রাজসভাটি স্ফটিক পাথর দিয়ে তৈরি এবং এটি যেন পৃথিবীতে অতুলনীয়। যেমনটি কবি বলছেনও যে তাহে শোভে রত্নরাজি, সেখানে বিভিন্ন ধরনের রত্ন দিয়ে সাজানো রয়েছে সেই সভাটি, এবং তারই সাথে পৃথিবীতে পাওয়া বেশ কিছু অতুলনীয় সম্পদ দিয়ে কিন্তু রাবণের এই রাজসভাটি তৈরি। শ্বেত রক্ত নীল পীতস্তম্ভ সারি সারি ধরে উচ্চ স্বর্ণচ্ছাদ, ফণীন্দ্র যেমতে বিস্তারে অযুত ফণা ধরেন আদরে ধরারে, ঝুলিছে ঝুলি ঝালরে মুকুতা পদ্মরাখ মরকত হীরা, যথা ঝোলে পল্লবের মালা ব্রতালয়, ক্ষণপ্রভা সম মুহু হাসে রত্নসম্ভবা বিভা ঝলসী নয়নে। অর্থাৎ রাজসভার বর্ণনা করতে গিয়ে এখানে কবি বলছেন যে সেই স্ফটিক সভায় রত্নগুলো এমনভাবে জ্বলজ্বল করছে যেন মানস সরোবরের সুন্দর পদ্মফুল ফুটে রয়েছে। সেখানে লাল নীল ও হলুদ রঙের সারি সারি স্তম্ভ বা খুঁটিগুলো রাজসভার বিশাল সোনার ছাদটিকে উঁচুতে ধরে রেখেছে। দেখতে মনে হচ্ছে যেন নাগরাজ বাসুকী তার বিশাল ফণা বিস্তার করে পরম আদরে পৃথিবীকে মাথায় তুলে রেখেছেন। রাজসভার পর্দার চারপাশ থেকে মুক্ত হিরে চুনি ও পাল্লা ঝুলছে এবং তা দেখে মনে হচ্ছে যেন নতুন পাতার মালার মাঝে সুন্দর সুন্দর ফুলের কুঁড়ি গেঁথে দেওয়া হয়েছে। রাজসভার চারিদিকে রত্নরাজির উজ্জ্বল আলো চোখে ধাঁধা লাগিয়ে দিয়ে মুহূর্তে মুহূর্তে বিদ্যুতের মতো ঝলসে উঠছে। সুচারু চামর চারুলোচনা কিঙ্করী ঢোলায়, মৃণাল ভুজ আনন্দে আন্দোলিত চন্দ্রাননা, ধরে ছত্র ছত্র ধর আহা, হরক পানলে কাম যেন রেণাপুরী, দারাংশের সভাতলে ছত্রধর রূপে, ফেরে দ্বারে দৈবারিক ভীষণ মূরতি, পাণ্ডব শিবির দ্বারে রুদ্রেশ্বর যথা সুলোপানি। অর্থাৎ এখানে কবি বলছেন যে সুন্দর চোখ বিশিষ্ট দাসীরা তাদের পদ্মের মতো কোমল এবং সুন্দর হাত দুটি আনন্দে দুলিয়ে রাজার চারপাশে সুন্দর চামর দুলিয়ে বাতাস করছে। চাঁদের মতো সুন্দরী নারীরা, সেই চাঁদমুখী নারীদের পাশে রাজ ছাতা হাতে দাঁড়িয়ে রয়েছে ছত্রধর। তাকে দেখতে এত সুন্দর যে কবি রূপক অর্থে বলেছেন মহাদেবের রাগের আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ার হাত থেকে বাঁচতে রূপের দেবতা মদন দেব অর্থাৎ কামদেব নিজেই যেন ছদ্মবেশে এই সভায় ছাতা হাতে দাঁড়িয়েছেন। আর রাজসভার প্রধান দরজায় ভীম ও ভয়ঙ্কর চেহারার দ্বাররক্ষীরা পাহারা দিচ্ছে। দ্বাররক্ষীদের দেখে মনে হচ্ছে যেন কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবদের শিবিরের দরজায় স্বয়ং মহাদেব শিব পাহারা দিচ্ছেন। এবং এভাবেই মেঘনাদবধ কাব্যের অভিষেক স্বর্গের প্রথম অংশটুকু আমরা সমাপ্ত করলাম। এই স্বর্গের পরবর্তী আলোচনা আমরা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে নিয়ে আসবো। পরবর্তী ভিডিওতে আমরা অভিষেক স্বর্গের বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব। এবং তোমাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং যদি এই আলোচনায় কোনো রকমের তোমরা ত্রুটি খুঁজে পাও বা মনে করো যে কোনো জায়গায় আরও আমাদের ভালো করতে হবে তবে নিশ্চয়ই তোমরা কমেন্ট বক্সে এসে তোমাদের নিজস্ব মতামত কিন্তু জানাতে পারো। ধন্যবাদ।